বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেটা সৃজনশীলটা করছিলাম, সৃজনশীল আমরা পাঁচটা আটটা মতো আমরা করছিলাম। যেহেতু আমি আটটা করছি, আর আজকে সৃজনশীলগুলা করানোর পরে আমি 2.1 আর থাকবো না, সৃজনশীল আর করবো না। 2.1 থেকে আমরা চলে যাব 4.1 এবং 4.2, কালকের থেকে ওটা করব। আজকে লাস্ট সৃজনশীল করবো হচ্ছে দিনাজপুর বোর্ড 2016, এবং এটাই এইচডাব্লিউ করবে তোমরা কুমিল্লা বোর্ড 2018, কুমিল্লা বোর্ড 2017, কুমিল্লা বোর্ড 2017। এই তিনটা অঙ্ক আমরা আজকে দেখব, যেটা আমি একবার করে দেখব। আমার যদি মনে হয় যে এটা সমস্যা আমি ওটা করে দেবো, নাহলে আমি বুঝাই দেবো, তোমরা বাসায় করবা। কোনো আসল 3 বছরের মুনাফা আসলে এত টাকা এবং 5 বছরের মুনাফা আসলে এত টাকা। ক নাম্বারে বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লেখো। তাহলে সরল মুনাফার সূত্র কি? তাহলে ক নাম্বার যদি বলি, তাহলে প্রথমে লিখবা আমরা জানি সরল মুনাফা আই, আই ইকুয়াল টু কত, পি আর এন। তারপর এখানে লিখে এগুলোর বর্ণনা দিবা। এখানে লিখে আই ইকুয়াল টু কত, মুনাফার হার, মুনাফা। আর ইকুয়াল টু আই ইকুয়াল টু হচ্ছে মুনাফা, পি ইকুয়াল টু আসল। এই একটা একটা বর্ণনা দিবা। তারপর লিখবা আবার চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানি, টুটস্থ করে ফেলবা, সি ইকুয়াল টু পি ইন্টু 1 + r⁴n। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? সি ইকুয়াল টু পি ইন্টু 1 + r⁴n। এখানে সি ইকুয়াল টু হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, আর এন হচ্ছে সময়। বাংলাগুলো আর কি লিখতে হবে, এখানে লিখে ওই উপর এটুকুর মতো আর কি নিচেও লিখবে। এখানে সি ইকুয়াল টু এত। আসল এবং মুনাফার হার নির্ণয় করতে বলছে, এটা পারবা। প্রথমে লিখবা যেহেতু 5 বছরের তো মুনাফা আসল বলছে, তাহলে আসল যোগ 5 বছর মুনাফা সমান এত, আসল যোগ 3 বছরের মুনাফা সমান এত। একই হার মুনাফায়, একই হার অর্থাৎ আমরা যেটা হারটা পেলাম, একই হার মুনাফায় 3 বছর চক্রবৃদ্ধি বুঝলে ও সরল সবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি, সি ইকুয়াল টু পি ইন্টু 1 + r⁴n। আর সরল সবৃদ্ধি মূলধন, সবৃদ্ধি মূলধন সবৃদ্ধি মূলধন এখানে বলছে সরল সবৃদ্ধি মূলধন। সরল সবৃদ্ধি মূলধন মানে মুনাফা আসল। সরল সবৃদ্ধি মূলধন মানে মুনাফা আসল। এখন আমরা মুনাফার হার যে নির্ণয় করছিলাম, ওটা কত বছরের, অর্থাৎ সি ইকুয়াল টু পি ইন্টু 1 + r⁴n। সি ইকুয়াল টু পি ইন্টু 1 + r⁴n। এখানে আমি এনের একটা মান বসাইছিলাম, ওটা আমরা 3ও বসাইতে পারি, 5ও বসাইতে পারি। এখন যদি তুমি 3 বসাও, এখানে যদি 3 বসাও, তাহলে এই সরল চক্রবৃদ্ধি মুনাফাটা হবে 3225 টাকা। এটার থেকে আমরা যেটা চক্রবৃদ্ধি সিটা যেটা পাবো, এটা বিয়োগ করলে পারে আমরা যে মানটা পাবো ওটা হচ্ছে পার্থক্যটা বের হয়ে যাবে। তারপরে তো চলে যাবো হচ্ছে 10 নম্বরে। তাহলে এইচডাব্লিউ হচ্ছে দিনাজপুর বোর্ড 2016, কুমিল্লা বোর্ড 2018, কুমিল্লা বোর্ড 2017। একটি দ্রব্য 1900 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হলো। বিক্রয় মূল্য সমপরিমাণ টাকা 3 বছরের জন্য 9% হার মুনাফায় ব্যাংকে জমা রাখা হলো। একটি দ্রব্য কী করা হলো, 19,000 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। বিক্রয় মূল্য সমপরিমাণ টাকা 3 বছরের জন্য 9% হার মুনাফায় ব্যাংকে জমা রাখা হলো। এখানে বলছে একটি দ্রব্য, আমি এই অঙ্কটা করে দিই, নাহলে তোমরা পারবা না। একটি দ্রব্য 50 টাকায় বিক্রয় কিনে 56 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ বের করতে বলছে। যেহেতু শতকরা লাভ বের করতে বলছে, তাহলে ক নাম্বারে দেওয়া আছে কিনছে, কিনাটা হচ্ছে ক্রয় মূল্য, দেওয়া আছে ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্যটা হচ্ছে 50 টাকা। বিক্রয় মূল্যটা কত? বিক্রয় মূল্য সমান 56 টাকা। অতএব লাভ ইকুয়াল টু কত? 56 বিয়োগ 50 টাকা ইকুয়াল টু কত? 6 টাকা। তাহলে এখানে 50 টাকায় লাভ হয়
6 টাকা। 1 টাকায় লাভ হয় সমান 6 বাই কত? 50 টাকা। 100 টাকায় লাভ হয় 6 গুণ 100 বাই 50 টাকা। কাটাকাটি গেলে 2, তাহলে কত? 12 টাকা। উত্তর কত? 12% হবে। এরপরে বলছে দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 11% লাভ হতো। তাহলে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, 5% ক্ষতি দেওয়া আছে। তাহলে প্রথমে কি লিখবা? ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 বিয়োগ 5 সমান 95 টাকা। তারপর লিখবা বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত আর 1900 টাকা হলে কত। তাহলে এখান থেকে আমরা একটা ক্রয় মূল্য পাবো। তারপর আবার ক্রয় মূল্য 100 টাকা হলে 12% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 11% লাভে, তাহলে 111। তাহলে আমরা উপরে তো ক্রয় মূল্য পেয়েছি, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 111 টাকা। 1 টাকা হলে কত? আর হচ্ছে যে ক্রয় মূল্যটা পাবো ওটা হলে কত? এটা বইয়ের অঙ্ক, এটা পারবা। তারপরে ব্যাংকে জমাকৃত টাকার 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি। ব্যাংকে জমাকৃত টাকার, ব্যাংকে জমা করছিল কত টাকার? বিক্রয় মূল্যের সমপরিমাণ টাকা। তাহলে বিক্রয় মূল্য সমপরিমাণ টাকা, এখানে বিক্রয় মূল্যটা কত? 1900 টাকা। তাহলে এটা আসল হবে। তাহলে আসল পি ইকুয়াল টু 1900 টাকা, সময় এন ইকুয়াল টু 3 বছর, মুনাফার হার আর ইকুয়াল টু 9%। তাহলে এখান থেকে আমরা সরল মুনাফা আই বের করবো আর চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি, এটা আমরা পারবো। এরপরে কুমিল্লা বোর্ড 2017, যাদববাবু 10% সরল মুনাফায় 8,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে বিনিয়োগ করলেন। এখানে বলছে উদাহরণসহ বিনিয়োগের সংজ্ঞা দাও। উদাহরণসহ বিনিয়োগের সংজ্ঞা। উদাহরণসহ বিনিয়োগের সংজ্ঞা। তাহলে ক নাম্বার, কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য, কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য মুনাফা অর্জনের লক্ষ্যে মূলধন খাটানোকে বিনিয়োগ বলে। মূলধন খাটানোকে কি বলে? বিনিয়োগ বলে। উদাহরণস্বরূপ সঞ্চয়পত্র ক্রয়, শেয়ার ক্রয়। তাহলে কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য মুনাফা অর্জনের লক্ষ্যে, মুনাফা মানে লাভ অর্জনের লক্ষ্যে মূলধন খাটানোকে বিনিয়োগ বলে। উদাহরণস্বরূপ সঞ্চয়পত্র ক্রয় বা শেয়ার ক্রয়। সঞ্চয়পত্র বা শেয়ার ক্রয় এটা হচ্ছে এটাকে বিনিয়োগ, এটা হচ্ছে বিনিয়োগের উৎকৃষ্ট উদাহরণ, সবচেয়ে ভালো উদাহরণ আর কি। কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য মুনাফা অর্জনের লক্ষ্যে মূলধন খাটানোকে বিনিয়োগ বলে। উদাহরণস্বরূপ সঞ্চয়পত্র ব্যাংক থেকে কিনতে হয়। আর শেয়ার বাজার। চক্রবৃদ্ধি মূলধন কি? সি ইকুয়াল টু পি এ করাটা পারবা। চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার শতকরা কত? তাহলে এই চক্রবৃদ্ধি মূলধন আমরা খ নাম্বার থেকে একটা মান পাবো। চক্রবৃদ্ধি মূলধন পাবো খ নাম্বার থেকে যখন বের করবা, তাহলে গ নাম্বারটা আমি একটু দেখাই দিই। গ নাম্বারে খ নং হতে প্রাপ্ত চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু কত? সি ইকুয়াল টু হচ্ছে 10648 এত টাকা। চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু কত? এত টাকা। তাহলে মূলধনটা কত? মূলধন পি ইকুয়াল টু 8,000 টাকা। অতএব চক্রবৃদ্ধি মূলধনটা কত হবে? চক্রবৃদ্ধি মুনাফাটা হবে সি মাইনাস পি বিয়োগ 8,000 এত টাকা। 2648 টাকা, 2648 টাকা
তাহলে 2648 টাকা পেলাম। এরপর বলছে এই চক্রবৃদ্ধি মুনাফাটা, এটা সরল মুনাফার কত? সরল মুনাফা কত? সরল মুনাফা অর্থ কি? সরল মুনাফা মানে এই সূত্রটা কি? আই ইকুয়াল টু পি আর এন। ওইটা তো আমরা জানি না, তাহলে আমরা জানি এরপরে আর কি, এটা আই ইকুয়াল টু কত? পি আর এন। এখানে মান বসাবো, মান বসায় আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা পাবো হচ্ছে 200 এত টাকা। মান বসানোর পরে তোমরা কিন্তু মান বসাবা, কিন্তু আমি মান বসাইনি। এত টাকা হলো। তাহলে এখন বলছে সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার শতকরা কত ভাগ? তাহলে সরল মুনাফা এখন লিখবা এখানে, সরল মুনাফা 2400 টাকা হলে চক্রবৃদ্ধি মুনাফা সমান কত? 2648 টাকা। চক্রবৃদ্ধি মুনাফা কত? 6248 টাকা। 1 টাকা হলে কত আর 100 টাকা হলে কত? বের করে ফেলবা, যেটা হবে ওটাই উত্তর। তাহলে আমাদের গণিতে যে পর্যন্ত আমরা করলাম, যে 3টা সৃজনশীল করছি, এই 3টা সৃজনশীল করার পরে আমরা চলে যাব 4.1 4.2 2তে। 4.1 এবং 4.2টা করে আমরা সৃজনশীলটা আর কি কমপ্লিট করব। এখন আমরা চলে যাব ইংলিশে। এরপর আমরা চলে যাব ইংলিশে আমরা যেটা করতেছিলাম, নকশিকাঁথাটা পড়তেছিলাম। নকশিকাঁথার 1 নম্বরে আছে, আমরা হচ্ছে 5 নাম্বার পর্যন্ত পড়ছিলাম সম্ভবত। 6 নম্বরে হুইচ ডিস্ট্রিক্টস আর মোস্ট পপুলার ফর নকশি কাঁথা। হুইচ ডিস্ট্রিক্টস, তার মানে এইটুকের পরিবর্তে তুমি খালি উত্তরগুলো লিখবা। এখানে ডিস্ট্রিক্টের নাম যেগুলো ছিল ওই নামগুলো আগে লিখবা। এখানে ডিস্ট্রিক্ট ছিল ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর। তারপরে যেটুকু আছে লিখে দেবা, এটা পারবা। তারপরে যেহেতু তোমরা 8-এ পড়ো, 8 মানে অনেক বড়, আমি শর্টকাটে বলে দিলে তোমরা পারবা এটা। হোয়েন ডাজ কখন থেকে নকশি কাঁথা বিকাম ফেমাস, কখন থেকে নকশিকাঁথাটা বিখ্যাত হয়েছে? নকশিকাঁথা বিখ্যাত হয়েছে কখন থেকে মনে আছে? যখন থেকে জসীমউদ্দীনের নকশিকাঁথা গ্রন্থিটি প্রকাশিত হলো। পুরোটা লাইনটা দেয়া আছে, এর আগেও আমরা পড়ছি। তারপরে 8 নাম্বার, হোয়াট ইজ নকশি কাঁথা? হোয়াট ইজ নকশিকাঁথা? নকশিকাঁথা কি এটা আমরা পারি। একদম প্রথম লাইন, নকশিকাঁথা ইজ এ হোয়াইট এমপ্লয়েড এম্বোটারি, যেটা আছে প্রথম লাইনটা ওটা পড়বা। 9 নাম্বার, হোয়াই আর দ্য ট্র্যাডিশনাল কাঁথাজ মেড? কেন ট্রেডিশনাল কাঁথা যেটা এটা তৈরি করা হয়, কেন ট্রেডিশনাল কাঁথাটা তৈরি করা হয়? কেন ঐতিহ্যবাহী কাঁথা তৈরি করা হয়? দ্য ট্র্যাডিশনাল কাঁথা আর মেড ফর ফ্যামিলি ইউজ, পরিবারের ব্যবহারের জন্য। ফর ফ্যামিলি ইউজ, দেখো প্যাসেজে দেয়া আছে। দ্বিতীয় পারে প্রথম, ট্র্যাডিশনাল কাঁথা আর মেড ফর ফ্যামিলি ইউজ, পরিবারের ব্যবহারের জন্য এটা তৈরি করা হয়। 10 নাম্বারটা, হুইচ এরিয়াস আর মোস্ট
ফেমাস ফর দিস ক্রাফট, হুইচ এরিয়া, কোন কোন এলাকায়, এরিয়া মানে এলাকা, তাহলে ওই যে নামগুলা হুইচ ডিস্ট্রিক্ট দিয়ে প্রশ্ন যেটা হয়েছিল এটাও এটা দিস ক্রাফট কাঁথা, তাহলে এইখানে কোন কোন জেলায় কোন কোন এলাকায় এটার জন্য বিখ্যাত, এই শুধু নামগুলা দিয়ে বাকিটুকু লিখে দেবা। হাউ লং, আর একটু আমি দিয়ে দিই কারণ এগুলো সহজ তো, আজকে শেষ করে দিই এটা। হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিস, কত সময় ধরে, প্রায় সেঞ্চুরি, পুরা এই উত্তরটাও আছে সেঞ্চুরি, প্রায় 1 শতাব্দী ধরে এটা চর্চা করা হচ্ছে। এটাই ছিল ইংলিশের পর্যন্ত। আর তোমরা যেটা করবা ন্যারেশনের সূত্রগুলো একটু দেখে রাখবা। ন্যারেশনের সূত্র আমরা যেটা পড়াইছিলাম ওটা একদম টুটস্থ করে রাখবা এবং লিখে আমাকে পাঠাবা। এই 5-6টা প্রশ্ন আর হচ্ছে ন্যারেশনের সূত্রগুলো পড়বা, লিখে আমাকে পাঠাবা, যেন আমি কালকে থেকে ন্যারেশনটা আমার প্র্যাকটিস করতে পারি। এরপর আমরা চলে যাব বিজ্ঞানে। বিজ্ঞান আমরা যেটা পড়তেছিলাম, বিজ্ঞান আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলছি। এই অধ্যায় যদি শেষ করি তাহলে তোমরা যে কাজটা করবা, এই অধ্যায়তে আমি যতগুলা প্রশ্ন পড়াইছি লিখে লেখা লাগবে না, তোমরা খালি পড়ে ফেলবা একবার করে, পুরা টুটস্থ করে এক একটা প্রশ্ন একদম টুটস্থ করে একটা পড়বা। আর পাশে যদি ভাই বা বোন থাকে বা মামা খালা মা বাবা থাকে, যেই থাকুক সাথে সাথে তাকে পড়া দিবা বিজ্ঞানের পুরো অধ্যায়টা। তারপর আমরা যদি সমাজে যাই, সমাজে আমরা হচ্ছে প্রথম অধ্যায়টা পড়তেছিলাম। প্রথম অধ্যায়ে আমরা অনেকগুলো প্রশ্ন ছিল ওইখানে। পার্ট 6তে যেটা আছে, ভারত শাসন আইন জারির ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনে অপসারণ করে ভারত রাষ্ট্র ক্ষমতা ব্রিটিশ রাজার হাতে চলে যায়। এর ফলে তোমরা পার্ট 6টা এখান থেকে রিডিং পড়বা। এখানে রিডিং পড়ে তোমরা 10টা সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করবা এবং ওই 10টা টুটস্থ করবা, লিখে আমাকে পাঠাবা। পার্ট 6-এর 10টা প্রশ্ন পড়বা, এবার 10টা মানে আগে রিডিং পড়বা, রিডিং পড়ে 10টা প্রশ্ন তৈরি করবা, তৈরি করে মুখস্থ করে লিখে আমাকে পাঠাবা পার্ট 6টা। আর ধর্মে আমরা যেটা পড়তেছিলাম, ধর্মে আমরা পড়তেছিলাম হচ্ছে 5ম অধ্যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ পড়তেছিলাম। আচ্ছা, আমরা রিডিং পড়া দিয়েছিলাম, যেটা রিডিং পড়বা। রিডিং পড়ার পরে এখন হচ্ছে আমরা 2টা জিনিস মুখস্থ করব। একটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক আদর্শ এবং মানবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক আদর্শ। এই দুইটা আমরা একদম মুখস্থ করব। মানবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে রাজনৈতিক নেতৃত্বের অসাধারণ দৃষ্টান্ত উপস্থাপন করেন। রাষ্ট্র পরিচালনা আল কোরআনের সার্বজনীন গণতান্ত্রিক নীতি অনুসরণ করেন। ইসলাম পূর্ব যুগে আরবের অনেক সমাজ ও গোত্র জোর যার মুল্লুক তার এই নীতিতে বিশ্বাস ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ পরিচালনায় জনগণের মতামতের স্বীকৃতি দেন, যা গণতন্ত্রের মূল কথা। তিনি ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত বর্ণ গোত্র সকল বৈষম্যের অবসান ঘটান, রাষ্ট্রের সকল সম অধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেন। তিনি অমুসলিম নাগরিকদের নিরাপত্তা দেন, তাদের রাষ্ট্রীয় অধিকার প্রতিষ্ঠিত করেন, আইনের শাসন প্রতিষ্ঠা করেন, আইনের চোখে মুসলিম অমুসলিম ধর্ম বর্ণ গোত্র সকলের সমান এই নীতি বাস্তবায়ন করেন। তিনি রাষ্ট্রীয় ভিত্তি মজবুত করার জন্য মুসলমান খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের মাঝে সাম্প্রতিককে প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি সম্পাদন করেন। এই চুক্তি মদিনা সনদ নামে প্রতিষ্ঠিত। তাহলে রাজনৈতিক আদর্শ এটা। আর অর্থনীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরব সমাজে প্রচলিত চক্রবৃদ্ধি হারে সুদের যে প্রচলন ছিল তা নিষিদ্ধ ঘোষণা করেন। সুদের পরিবর্তে ব্যবসায় উৎসাহিত করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুদকে হারাম আর ব্যবসাকে হালাল করেছেন। ঘুষ প্রথাও তিনি কঠোরভাবে নিষিদ্ধ করেন। তিনি ঘোষণা করেন, ঘুষ গ্রহীতা এবং ঘুষদাতা উভয়ই জাহান্নামী। সমাজ থেকে তিনি প্রতারণামূলক সকল ব্যবসা বন্ধ করে দেন। সম্পদের সুষম বন্টনের ব্যবস্থা করেন, সম্পদে যাতে জনগণের অধিকার নিশ্চিত করে থাকে
তার উদ্যোগ নেন রাজস্বের উৎস হিসেবে জাকাত, গণিমত, যুদ্ধলব্ধ সামগ্রী যেটা গণিমত, যেটা যুদ্ধ, জিজিয়া, জিজিয়া মানে অমুসলিম হতে আদায়কৃত। কোনটা কি এটা মনে রাখতে হবে, যে কোনো মুহূর্তে অর্থ চলে আসতে। খারাজ মানে অমুসলিমদের ভূমিকা, উসর মুসলিমদের উৎপন্ন ফসলের কর ইত্যাদি গ্রহণ করেন। এই দুটো প্রশ্ন একদম টুটস্থ করে লিখবা। আর সেই পর্যন্ত সবাই যতটা পারো বাসায় পড়ো, অনেকে পড়তেছে, 7-8 জন আছে, ওরা কন্টিনিউ আমাকে লেখা পড়া সব কিছু করতেছে। কেউ দেখিয়ে লেখার দরকার নেই, কারণ দেখে লেখলে তোমারই ক্ষতি হবে। আজ এ পর্যন্তই, বাই।